আসসালামু আলাইকুম। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডায়াগর ডায়লগ পাওয়ার্ড বাই র্যাপিড বিডি। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের যে লম্বা সিরিজটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩টা ওয়ানডে এবং ৩টা টি-টোয়েন্টি তার প্রথম ওয়ানডে আজকে অনুষ্ঠিত হলো। এবং এই পোস্ট প্রেস প্রেজেন্টেশনের পরে বাংলাদেশের স্কোর এবং বাকি অ্যানালাইসিস নিয়ে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সার্টিফাইড পারফরম্যান্স অ্যানালিস্ট আহমেদ হোসেন প্রতীক ভাইকে। প্রতীক ভাই, আমাদের অনেক আশা ভরসার একটা ছিল যে নিউজিল্যান্ড একটু মানে যদি বলি যে ফুল ফেজে ভালো কোনো টিম কিন্তু পাঠায়নি। যদি বলি এই টিম যেটা বাংলাদেশ সফর করে গেল সেই টিমটাকেই কিন্তু ঘুরে ফিরে পাঠিয়েছে। তো অনেক মিডিয়াতে কিংবা আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে বাংলাদেশের দর্শকরা খুব মানে কষ্ট ছিল যে এরকম একটা লোয়ার ক্লাস দলের সঙ্গে বাংলাদেশ জিতবে, এটা লড়াই হবে না। তো দিন শেষে আমি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ যে তাদের ফার্স্ট ম্যাচে ওরকম খর্বাকৃতির দলের সঙ্গে হারলো, আপনার কেমন লাগছে? আমার কাছে অনেকটা এক্সপেক্টেড ছিল। দেখেন, প্রি ম্যাচ অ্যানালাইসিসে আমি বলছিলাম যে নিউজিল্যান্ডের যে দলটা পাঠাচ্ছে তাদের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা হচ্ছে তাদের অলরাউন্ডার্স, এবং আপনি যদি আজকে দেখেন তাদের দুজন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট এবং ন্যাথন স্মিথ, তারা কিন্তু আসলে অলরাউন্ডারদের পারফরমেন্সের বাংলাদেশের পক্ষে তাহলে মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন, আর নিউজিল্যান্ডের ফক্সক্রফট আর ন্যাথন স্মিথ, তাদের দুজনের পারফরমেন্সে যোজন পার্থক্য, এবং এটা কিন্তু আসলে পার্থক্য গড়ে দিয়েছে। সো কোনোভাবেই আমার মনে হয়নি যে নিউজিল্যান্ডের এই টিমের বিরুদ্ধে বাংলাদেশ খুব সহজে জয় পাবে বা খুব সহজে সিরিজ জয় করবে। আসলে যারা আমরা ক্রিকেট নিয়ে টুকটাক পড়াশোনা করি বা খোঁজ খবর রাখি, এডুকেটেড স্পেকটেটর বা দর্শক আমরা যাদেরকে বলে থাকি, তারা কিন্তু আসলে বুঝতে পারছিল যে সিরিজটা কঠিন হতে চলেছে। আমরা শুরুতে যখন ফার্স্টে টসে জিতে যখন নিউজিল্যান্ড ব্যাট করতে নামে আমরা দেখলাম যে 247 রানের একটা মোটামুটি স্ট্যান্ডার্ড স্কোর। তখন আমি মোটামুটি যেহেতু ক্রিকেট নিয়ে কথা বলি, ক্রিকেট নিয়ে টুকটাক আলোচনা করি, আমার ওয়ালে সোশ্যাল মিডিয়ার অনেকগুলো জায়গা থেকে অনেকগুলো পেজ থেকে বলছিল যে এটা আসলে বাংলাদেশ খুব ইজিলি এই টার্গেট অ্যাচিভ করে নিবে। কিন্তু আমার কাছে পুরো খেলাটা দেখার পরে আমার কাছে যেটা মনে হলো যে এতটা ইজি ব্যাটিং উইকেট ছিল না। তো আমার কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশের যেহেতু টেল এন্ডেও কিন্তু ব্যাটসম্যান ছিল, তো এটা হয়তো বাংলাদেশ একটু ধীরে সুস্থে খেললে বাংলাদেশ অ্যাচিভ করতে পারতো। বাংলাদেশের দুর্বলতা কিংবা কোথায় বাংলাদেশ হারলো আপনার কাছে যদি জানতে চাই। মিডল ওভার্স ব্যাটিং এবং মিডল অর্ডার ব্যাটিং, এটা কিন্তু শুধু আমি না, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের যারা ছিল তারাও কিন্তু বলছিল যে বাংলাদেশের এই দলটার শক্তিমত্তার জায়গা হচ্ছে তাদের পেস বোলিং ইউনিটটা পার্টিকুলারলি। আর আপনি যদি লিমিটেশনস এর কথা বলেন তাহলে অবশ্যই মিডল অর্ডার ব্যাটিং। এবং আপনি আজকে দেখবেন যে লিটন দাস ডেসপাইট বিং ওয়েল সেট, উনি কিন্তু ইনিংসের মিডল ফেজে স্ট্রাইক রোটেট করতে খুব স্ট্রাগল করছিলেন, বিশেষ করে যখন সাইফ হাসান উইকেটটা যাওয়ার পরে ড্রিঙ্কস ব্রেক হলো। পরবর্তীতে লিটন দাস 57টা ডেলিভারি খেলেছিলেন ড্রিঙ্কস ব্রেকে যাওয়ার আগ পর্যন্ত। ডিন ফক্সক্রফটের একটা ওভারের প্রথম 5টা বল উনি ডট খেললেন, তারপর একটা সিঙ্গেল নিলেন। তার পরবর্তীতে ডিন ফক্সক্রফটের আরেকটা ওভারে উনি আসলে টার্নটা বুঝতে না পেরে আউট হয়ে গেলেন। সো এখানে আসলে লিটন দাস তো টপ অর্ডারে স্ট্রাগল করছিলেন, এবং ওনার লাস্ট 50 এসেছে সেটা লাস্ট 50 ওভার্সের ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার বিরুদ্ধে পুনাতে। তো একটা লম্বা সময় লিটন দাস আসলে রান পাচ্ছিলেন না। হয়তো আমি জানি না আজকে উনি 50-র প্রতি বেশি মনোনিবেশ করছিলেন কিনা, অনেকটা মনে হচ্ছিল যে একটা শেলের মধ্যে উনি নিজেকে ঢুকিয়ে নিয়েছেন, সিঙ্গেলটাও বের করতে পারছিলেন। এবং আমার মনে হয় দ্য মোমেন্ট লিটন দাস গট আউট ডিন ফক্সক্রফটের ডেলিভারিতে। এবং লিটন দাসকে আমি একটু ব্লেমই করবো এই জায়গায়। কেন করব, যে ডিন ফক্সক্রফট কিন্তু আজকে প্রথম বল থেকে অনেক ভালো পারচেস পাচ্ছিলেন, এবং যেহেতু উনি একজন পার্ট টাইম স্পিনারই আমরা বলতে পারি, তার বলে কিন্তু ভ্যারিয়েশন খুব কম। এই কি একটা স্ট্রেট গোয়িং ডেলিভারি আর একটা হচ্ছে নর্মাল অফ স্পিন যেটা হয়ে থাকে। তো লিটন দাসের যে ডেলিভারিটা আপনি দেখবেন আউট হয়েছে, বলটা পিচে পড়ার পরই মানে কিছু ধুলা আর কি উঠে আসলো পিচ থেকে, বা কিছু বালি উঠে আসলো। তা লিটন দাস কিন্তু চাইলে শটটা অ্যাডজাস্ট করতে পারতেন, ঠিক আছে। যে মোমেন্টে উনি দেখলেন যে বলটা পড়ার পরে পিচ থেকে বালু উঠে এসেছে, তখনই বোঝা যাচ্ছিল কিন্তু যে বলটা অনেক ভেতরে ঢুকবে, কিন্তু উনি কিন্তু আসলে হি আলটিমেটলি প্লেড আউটসাইড দ্য লাইন, এবং বল তার ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে গো থ্রু করে। তো আমার মনে হয় এত অভিজ্ঞ একজন ব্যাটার হওয়ার পরে এই জায়গাগুলো আমার মনে হয় যে আপনি একটু আরো ভালো মতো নেগোশিয়েট করতে পারতেন। এবং আমার মনে হয় যেই মোমেন্টে লিটন দাস আসলে আউট হয়ে গেল, বাংলাদেশ ম্যাচে ব্যাকফুটে চলে গিয়েছে। আমি আসবো আরো কিছু ব্যাটসম্যানদের মানে একটু ছোট ছোট বিশ্লেষণে। আমি দর্শকদের জানিয়ে দিতে চাই, প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড 247 রান করে 8 উইকেট হারিয়ে। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান আমরা দেখেছি দুজনের কাছ থেকে, নিকলস এবং ফক্সক্রফটের ব্যাট থেকে। একজন 68 এবং একজন 59 রান করেছেন। এবং বাংলাদেশের পক্ষে যদি বলি, তাসকিন আহমেদ 10 ওভারে 50 রান দিয়ে 2টা উইকেট নিয়েছেন। শরীফুল হক 10 ওভারে 2 উইকেট, 2টা মেডেন নিয়ে 27 রানে 2টা উইকেট
উইকেট নিয়েছেন, রিশাদ হোসেন 10 ওভারে 44 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। জবাব দিতে নেমে বাংলাদেশ 221 রানে অল আউট হয় 48.3 ওভারে আমরা দেখি। এবং বাংলাদেশের পক্ষে যদি বলি সাইফ হাসান, লিটন দাস এবং তাহিদ হৃদয় তিনজনই মোটামুটি 50 অন অ্যান এভারেজ রান পেয়েছে। এবং আফিফ হোসেনের ব্যাটিং এর জায়গাটা নিয়ে আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। 49 বলে 27 রান, যখন কিন্তু আসলে আফিফ ব্যাট করছিলেন ওই সময়টা কিন্তু মোটামুটি মোরালেস বল এবং রান কাছাকাছি ছিল। এই সময়টা আসলে এত স্ট্রাইক রোটেট করতে না পারা, এমনকি আমি সাইফ হাসানের ব্যাপারে আপনার সাথে একটু কথা বলতে চাই। সাইফ হাসানও কিন্তু আমরা দেখেছি 76 বলে 57 রান, এবং ওনার 57 রানটা হয়তো আমরা রেজাল্ট কার্ড কিংবা স্কোর কার্ডে দেখছি, কিন্তু ওনার থ্রু দা ইনিংস উনি যতক্ষণ ব্যাটিং করেছেন উনি কিন্তু কমফোর্টেবল ছিলেন না, এবং উনি যেভাবে আউটটা হলেন মিডলে যে ক্যাচটা দিয়েছেন, ওভারঅল আপনার কাছে কেমন মনে হয় বাংলাদেশের টোটাল ব্যাটিং ইনিংসটা যদি আপনাকে জানতে চাই? হ্যাঁ, দেখেন নিউজিল্যান্ডের এই স্কোয়াডটা যদি দেখেন, আপনার মানে ট্রু ফাস্ট বোলারের অভাব রয়েছে, কোয়ালিটি অলরাউন্ডার্স রয়েছে যারা মোটামুটি মিডিয়াম পেসে বল করে থাকে, বাট একদম আপনি যদি ট্রু ফাস্ট বোলারের কথা বলে থাকেন, যেটা তাদের মেইন স্কোয়াডে আছে, জ্যাকব ডাফির কথা বলি, আমরা ম্যাট হেনরির কথা বলি, কাইল জেমিসনের কথা বলি, এরকম বোলাররা কিন্তু আসেননি স্কোয়াডে। সো যদি একটু বাড়তি পেস জেনারেট করতে পারেন ফাস্ট বোলাররা, সেই ক্ষেত্রে সাইফ হাসান যে টেকনিকে ব্যাট করেন এটাতে লম্বা সময় উইকেটে সাস্টেন করাটা মুশকিল, টু বি অনেস্ট। উনি দেখবেন যে খুব ইজিলি স্কোয়াড আপ হয়ে যাচ্ছেন, বলগুলো বেশ অ্যাওয়ে ফ্রম দ্য বডি উনি নেগোশিয়েট করার চেষ্টা করছেন। বেশ কিছু বেসিক লিমিটেশন রয়েছে যেটা যে কোনো সাধারণ মানুষ আসলে তার খেলা দেখলে বুঝতে পারবে। তো সেই জায়গা থেকে অবশ্যই লম্বা সময়ে এই পারফরমেন্সটা তার পক্ষে ধরে রাখা সম্ভব না আনটিল অর আনলেস উনি কিছুটা ফাইন টিউনিং করেন ওনার টেকনিকে। পার্টিকুলারলি ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকাতে যখন অনুষ্ঠিত হবে, উইকেটে বাড়তি গতি থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু সাইফ হাসান আসলে অনেক স্ট্রাগল করতে যাচ্ছেন। এখন আমি আফিফ হোসেনের কথায় আসি। দেখেন, আমি যে কথাটা লিটন দাসের ক্ষেত্রে বলছিলাম যে উনি তো নিয়মিত খেলার মধ্যে রয়েছেন, তারপরেও কিন্তু আসলে উনি স্ট্রাগল করেছেন। দেখেন, আজকে উইকেটটাই এমন ছিল যেখানে বলটা পুরনো হয়ে গেলে আপনি আসলে স্ট্রাগল করবেন, স্ট্রাইক রোটেট করাটা কঠিন। এখন আফিফ হোসেন আসলে অনেকদিন পর ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাক করেছেন, এবং এরকম একটা প্রেসার সিচুয়েশনে হয়তো উনি আরেকটু বেটার ওয়েতে ব্যাট করতে পারতেন, বাট আসলে পুরোটা ব্লেম আমি আফিফ হোসেনকে দিতে চাই না, কজ আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ ছিলেন, উনি 14 বলে মাত্র 6 রান করেছেন ক্রাঞ্চ মোমেন্টে। আফিফ হোসেন যখন এসেছিলেন তখন আসলে উইকেটে থিত হওয়াটা প্রয়োজন ছিল, কজ লিটন দাস আউট হয়ে গিয়েছিলেন, সাইফ হাসান আউট হয়ে গিয়েছিলেন। ওইখানে যদি আফিফ হোসেন শুরুতে আউট হয়ে যেত, মানুষ কিন্তু আরো ব্যাকফুটে চলে যেত। তো আমার মনে হয় কি যে তাহিদ হৃদয় একপাশে খেলতে পারছিলেন ভালো মতো, আফিফ হোসেন উইকেটে গিফট করেননি টিল হি গট আউট। ততক্ষণ পর্যন্ত কিন্তু বাংলাদেশ ম্যাচে একটা পজিশনে চলে এসেছিল যে সেখান থেকে বাকি ব্যাটাররা যদি দায়িত্ব নিত আসলে ম্যাচটা শেষ করতে পারত। সো আফিফ হোসেনকে আমার মনে হয় আরো পরবর্তী দুটো ম্যাচ সুযোগ দেওয়া উচিত কোন সিদ্ধান্ত আসার আগে। কিন্তু আমি আসলে বলতে চাই, অ্যাপার্ট ফ্রম তাহিদ হৃদয়, মিডল অর্ডারে যারা ব্যাট করেছেন, লিটন দাস, মেহেদী মিরাজ এবং আফিফ হোসেন ধ্রুব, প্রত্যেকে আসলে আজকে মোটা দাগে ফেল করেছেন। এবং আমরা একটু নিউজিল্যান্ডের বোলিং এর কথা আপনি বলছিলেন অফ ক্যামেরাতে, যে নাথান ইসমি এবং টিকনারের যে বোলিং তোপ যদি আমরা বলি, আসলে আনডাউটেবলি তারা অনেক বেটার বোলিং করেছেন, এবং সেখান থেকে আসলে বাংলাদেশকে দাঁড়াতেই দেননি। যেটা আমরা কমফোর্টেবলি উইনের একটা কথা বলছিলাম, সেখান থেকে কিন্তু আসলে বাংলাদেশ অনেক বিয়ন্ডে হেরেছে আর কি। এখানে যদি বলি, আপনার কাছে জানতে চাও বাংলাদেশের 11 সিলেকশনে কি আপনি এর থেকে বেটার কিছু আশা করছিলেন কিনা? না, খুব একটা না, হয়তো মোস্তাফিজ ইনক্লুডেড থাকতে পারতেন শরীফুলের জায়গায়। এর বাইরে আসলে খুব চপ এন্ড চেঞ্জের সুযোগ নাই। আমি তানভীর ইসলামকে দেখতে চাচ্ছিলাম, টু বি অনেস্ট, সত্যি কথা বলতে গেলে রিশাদের জায়গায়। কজ নিউজিল্যান্ডের মিডল অর্ডারটা যদি আমরা বলে থাকি, ডিন ফক্সক্রফট রয়েছেন, মোহাম্মদ আব্বাস রয়েছেন, জশ ক্লার্কসন রয়েছেন, উইলিয়াংও আজকে নিচে নেমে এসে ব্যাট করেছেন। আমার মনে হয় তানভীর ইসলাম হয়তো আরেকটু বেশি ইফেক্টিভ হতে পারতেন। আপনি দেখবেন যে জেডেন লিনক্স নিউজিল্যান্ডের, উনি 10 ওভারে 32 রান দিয়ে একটু উইকেট নিয়েছেন, খুব মাইজারলি স্পেলে বোলিং করেছেন। তো এই ধরনের উইকেটে মিডল ওভারে আমার মনে হয় বিলো 4 রানস পার ওভার এটা আসলে বেটার ইকোনমি। রিশাদ হোসেন কিন্তু আসলে আমার মনে হয় আজকে 10টা রান বেশি কনসিড করেছেন অ্যাজ এ স্পিনার এই ধরনের উইকেটে। তা আমি হয়তো নেক্সট ম্যাচে তানভীর ইসলামকে দেখতে চাচ্ছি, কজ বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট হয়তো এটাই ভেবেছে যে রিশাদ হোসেনের ব্যাটিং ক্যাপাবিলিটির কথাটা ভেবে তাকে খেলানো হয়েছে। কিন্তু আমার মনে হয় যেহেতু এই ধরনের উইকেটে খুব একটা বেশি রানের খেলা হবে না, আমার মনে হয় আপনার যদি প্রপার 7 জন ব্যাটার থাকে তারাই আসলে ম্যাচ ক্লোজ ডাউন করার জন্য এনাফ। তো নেক্সট ম্যাচে আমি তানভীর ইসলামকে দেখতে চাচ্ছি। বাংলাদেশের যেটা আমরা দেখছিলাম যে লাস্ট 8 ওভারে মোটামুটি 35 6টা উইকেট পড়েছে, এবং
ওপেনিং এও কিন্তু সেম ভাবে আমরা দেখেছি যে 2-3টা উইকেট 21 রানে 21 রানে 2 উইকেট পড়ে যায়। এই জায়গাগুলোতে আসলে অনেকদিন ধরেই কিন্তু আমরা দেখছি ওপেনিং প্লেয়ার ভালো স্টার্ট পাচ্ছে না। কোন একটা সিরিজে হয়তো 1-2টা ম্যাচে খেলার পরে আবার 2-3টা সিরিজে ওপেনিং প্লেয়ারের কোনো ভালো রান নেই। তো এই জিনিসটা সামনে বিশ্বকাপ, বাংলাদেশের কি উচিত আপনার কাছে মনে হয় যে এটা নিয়ে আগে থেকেই কাজ করা উচিত নাকি সাইডকে খেলার মধ্যে রেখেই তাকে আমি অনেকদিন আগে থেকে বলছিলাম যে সৌম্য সরকারকে আসলে স্কোয়াডে নেওয়া হোক। এখন এই প্রি ম্যাচ অ্যানালাইসিস আমি সৌম্য সরকারকে প্রবাবল 11-এ রাখিনি, কজ তানজিদ তামিম লাস্ট যেটা ওডে ছিল আজকের আগে, জি 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 সেখানে উনি সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের লাস্ট বিরুদ্ধে, সিরিজে উনি ভালো ভালো খেলেছিলেন এবং সাইফ হাসান প্র্যাকটিস ম্যাচে রান পেয়েছিলেন। সো আসলে এই জায়গায় আসলে তাদের দুজনের কাউকে ড্রপ করার কোনো সুযোগ নেই। বাট আমি চাই যে সৌম্য সরকার আসলে এই যে টেকনিকটা হোল্ড করে রাইট নাও টপ অর্ডার ব্যাটারদের মধ্যে, তাতে উনি আসলে ডিজার্ভিং ফার্স্ট 11-এ চান্স লাস্ট 3টা সিরিজ ক্যারি করছেন, বাট উনি সুযোগ পাচ্ছেন না। মানে একটা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে তো ভালো করেছিলেন। হ্যাঁ। তো আমি চাইবো যে আসলে সৌম্য সরকারকে এই সিরিজ অ্যাটলিস্ট একটা ম্যাচ সুযোগ দেওয়া হোক, এবং আমার মনে হয় সাউথ আফ্রিকাতে যে ধরনের উইকেটে খেলা হবে, সৌম্য সরকার ইজ আ ভেরি গুড প্লেয়ার অফ ট্রু ফাস্ট বোলিং, টু বি অনেস্ট। রাইট নাও বাংলাদেশের টপ অর্ডার যে কজন ব্যাটার রয়েছেন তার মধ্যে সৌম্য সরকার কিন্তু মানে গতির বল খুব ভালো খেলতে পারেন। তো তাকে বা সেই পারপাসে তাকে আসলে আগে থেকে প্রস্তুত রাখা উচিত। ওকে, ধন্যবাদ প্রতীক ভাই। আমরা আশা করি বাংলাদেশ সেকেন্ড ম্যাচে তাদের জয়ের ধারায় ফিরে আসবে এবং স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের সার্টিফাইড পারফরমেন্স জামির রাজন প্রতীক ভাইয়ের কাছ থেকে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ফার্স্ট ম্যাচের অ্যানালাইসিস। এবং আমরা আবারও বলছি যে বাংলাদেশ হয়তো তাদের জয়ের ধারায় সেকেন্ড ম্যাচ থেকে ফিরে আসবে, এবং আমরা যারা ক্রিকেট দেখি, ক্রিকেট ভালোবাসি, তাদের এই যে কষ্ট আজকে বাংলাদেশ হেরেছে সেটা হয়তো দূর হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক, এবং প্রি ম্যাচ এবং পোস্ট ম্যাচ অ্যানালাইসিস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।